সন্দেশখালী ভুলে গেলেন নাকি? ভুলেননি তো? বদলা ইভিএম এ হবে তো? হবে, হবে বদলা, হবে বদলা, ইভিএম এ বদলা হবে। আর যারা সরাসরি করতে পারবেন না, চাপ আছে তো, পুলিশের মিথ্যা মামলা আছে, আপনারা স্লিপ নেবেন ওদের কাছ থেকে, ওদের বুথ থেকে স্লিপ নেবেন, চোখ মারবেন, আর ভিতরে ঢুকে পদ্মে ভোটটা দিয়ে দিবেন। পার বুথে 6 জন করে কেন্দ্রীয় সেনা থাকবে। লুট করতে দেব না। ওয়েব ক্যামেরাতে দিল্লি থেকে ইলেকশন কমিশন বুথগুলোকে লক্ষ্য রাখবে, কে কোথায় ছাপ্পা মারছে লক্ষ্য রাখবে। এবারের ভোট অন্যরকম হবে। এইবার তৃণমূল মানে চোর ধরো, চোর ধরো। নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী উত্তাপ যেন এই বাংলায় ক্রমশ বাড়ছে এবং আর নির্বাচনের এই চাকাটা, রথের চাকাটা বাংলায় ঘুরিয়ে দিচ্ছেন শুভেন্দু। তাকে দিয়ে আজকে শুরু করলাম, তার একটা বক্তৃতার ঝলক দিয়ে শুরু করলাম। অনেক কিছু ঘটছে এই বাংলায়, আপনারা জানেন, একটার পর একটা ঘটনা ঘটছে। সেখানে দাঁড়িয়ে বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষিত হলো ঢাকঢোল পিটিয়ে, দ্বিতীয় বা তৃতীয় দফায়। আগে 16 জনের নাম ঘোষিত হয়েছিল, এবার 4 জনের নাম ঘোষিত হলো এবং শেষ পর্যন্ত 20 জনের নাম তালিকা এলো 42 জনের মধ্যে। আর একটু ভেবেচিন্তে করতে পারতেন, আর একটু সময় নিতে পারতেন। বিজেপির আবার বাকি 23 জনের নাম প্রার্থী তালিকা এখনও ঘোষিত হয়নি, হয়তো আজকে ঘোষিত হবে। দিল্লিতে বৈঠকের পর বৈঠক চলছে। এই যখন পরিস্থিতি, তার মধ্যে চন্দ্রনাথ সিনহা, তৃণমূল কংগ্রেসের মন্ত্রী, তার বাড়িতে নাগারে 14 ঘন্টা তল্লাশি করে ইডি আমাদের হতাশ করলো। বিশ্বাস করুন, একজন মন্ত্রীর বাড়ি থেকে মাত্র 41 লক্ষ টাকা খুঁজে পেল। মানুষ আশা করেছিল 410 কোটি টাকা বা 41 কোটি টাকা। 41 লক্ষ টাকা কি একজন মন্ত্রীর কাছে? কে মশাই চন্দ্রনাথ সিনহা, আপনি এতদিন কেষ্টমণ্ডলের কাছে ছিলেন, মাত্র 41 লক্ষ টাকা আইডেন্টিফাইড হলো এবং সেটা সিজ করে নিয়ে গেল শেষ পর্যন্ত ইডি। তো আপনারও লজ্জা, মন্ত্রী হিসেবে আপনারও লজ্জা। থাক সে কথা। ওদিকে আবার স্বরূপ বিশ্বাস, মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই, তাঁর বাড়িতে 71 ঘন্টা টানা নাগারে ইনকাম ট্যাক্স খাপটি মেরে বসে থাকলো। ভাবছিলাম তিনি ঘুমোচ্ছিলেন না জেগেছিলেন। 71 ঘন্টা তো একজন মানুষ তো জেগে থাকতে পারে না। নিশ্চিত বিশ্রাম নিয়েছেন, আবার উঠেছেন, জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন, আবার বিশ্রাম নিয়েছেন। এইভাবে 71 আওয়ার্স ইনকাম ট্যাক্স বসেছিল ওই স্বরূপ বিশ্বাসের বাড়িতে। এবং সেই সূত্রে একটা ইনফরমেশন দিয়ে রাখি, একটা রেকর্ড ভেঙে দেওয়া হলো। সেটা হচ্ছে জীবন সাহার বাড়ি, মনে আছে? তৃণমূল কংগ্রেসের বিধায়ক, প্রেসিডেন্সি জেলা, এখন পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে মাটিতে গড়াগড়ি খাচ্ছেন, ভাইপো বাহিনী। সেই জীবন সাহার বাড়িতে যত ঘন্টা ছিল তার থেকে কয়েক ঘন্টা বেশি, অর্থাৎ 71 ঘন্টায় ইনকাম ট্যাক্স ঠায় বসে রইল সিআরপিএফ নিয়ে সেই স্বরূপ বিশ্বাসের বাড়ি। এবং পরবর্তীকালে স্বরূপ বিশ্বাস এবং তার স্ত্রী জুঁই বিশ্বাস বেরিয়ে এসে বলেন, আমাদের কাছে তো কিছুই পাইনি, আমাদের স্বচ্ছ জলের মতো স্বচ্ছ আমাদের এখন কিছুই পাইনি। অথচ ইনকাম ট্যাক্স বসছিল। কী পেয়েছে তারা, তার জন্য ডেকে পাঠিয়ে সমন পাঠানো হয়েছে স্বরূপ বিশ্বাসকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে। সেই রিপোর্টও আবার সংবাদ মাধ্যমে ভেসে এলো। আবার টুকরো টুকরো খবর নিয়ে বাংলা চলছে। তার মধ্যে চমকে দেওয়া একটা খবর, মারাত্মক বড় খবর। সে খবরটা হচ্ছে কুণাল ঘোষ, চিটিংবাজ কুণাল, আপনারা জানেন যা আপনারা লেখেন চিটিংবাজ কুণাল, সেই চিটিংবাজ কুণালকে দিয়ে ফেরববাজ ভাইপো একটা প্রেস কনফারেন্স করলেন এবং সেই প্রেস কনফারেন্সে বলালেন, পাশে আবার স্কোয়ার ফুট শান্তনু সেন বসছিলেন। স্কোয়ার ফুট শান্তনু সেনকে পাশে নিয়ে চিটিংবাজ কুণাল প্রেস কনফারেন্সে অভিনয় করে, ভণ্ডামি করে বলতে শুরু করলেন যে 1609 কোটি টাকা যে ইলেকটোরাল বন্ডে তৃণমূল কংগ্রেসের কাছে জমা পড়েছে, সেটা একটা ড্রপ বক্স ছিল বাইরে। সেই ড্রপ বক্সে নাকি লোকে এসে দিয়ে গেছে, তারা কিছু জানেন না, দেখেননি, কে দিয়েছেন, কারা দিয়েছেন, আমরা কিছুই জানি না। অদ্ভুত বিচিত্র এই বঙ্গ রাজনীতি। 1609 কোটি টাকা, তার মধ্যে 584 কোটি টাকা ডিয়ার লটারির। সেই ডিয়ার লটারির ইতিহাস নিয়ে আপনাদের কাছে বিশেষ প্রতিবেদন পেশ করব। তার তথ্য অনুসন্ধানে মন দিয়েছি, আপনারা চমকে উঠবেন। আবার বলছি, চমকে উঠবেন কীভাবে বঙ্গশ্রী লটারি, বাংলার টুকরো টুকরো 2 টাকা দামের লটারিগুলোকে বন্ধ করে ডিয়ার লটারি এই বাংলায় জায়গা নিল, যেখানে দাঁড়িয়ে পাশের রাজ্য অসম, পাশের রাজ্য বিহার, পাশের রাজ্য ঝাড়খণ্ড, পাশের রাজ্য উত্তরপ্রদেশ, সেখানে লটারি ব্যান্ড। এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে লটারি রমরম করে চললো। 6 টাকা দামের লটারি, 60 টাকা লটারি একসঙ্গে গরিব মানুষকে কিনতে হয়। সেই ডিয়ার লটারি শেষ পর্যন্ত বঙ্গে ঘাঁটি গেড়ে বসলো 2021 থেকে। এবং তার পেছনে 584 কোটি টাকা অফিসিয়ালি ইলেকট্রাল বন্ডের মারফতে ডিয়ার লটারির স্যান্টিয়াগো মার্টিন, তিনি কলকাতায় এখন বসবাস করেন, তিনি দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে। সেই তথ্য আমরা জানলাম এবং তৃণমূল কংগ্রেস বলছে, আমরা তো জানি না আমাদেরকে টাকা দিয়েছে। ফেরেববাজ ভাইপো বাংলার মানুষকে কতটা বোকাভাবে ভেবেছেন যে চিটিংবাজ কুণালকে দিয়ে এই স্টাইলে প্রেস কনফারেন্স করাচ্ছেন, নির্বাচনের আগে বোঝাচ্ছেন যে আমাদের সঙ্গে তো, আমরা তো জানি না আমাদের কে ভিক্ষেটা দিয়েছে।
অসাধারণ এই প্রেক্ষাপটে রাজনীতির এই আবর্তে দাঁড়িয়ে আজকে আমাদের প্রতিবেদনের যে মূল বিষয়টা করলাম সে বিষয়টা হলো, দেখুন বাংলা রাজনীতিতে ইলেকশন খুব স্পিডে এগোচ্ছে। দিদিমণি ভীত সন্ত্রস্ত, যে কোনো সময় ভাইপোকে যদি তুলে নেয়, কোনো কারণে কেজরিওয়ালের মতো ভাগ্য যদি আমার ভাইপোর হয়, কেন আমার ভাইপো যা অন্যায় বা অপরাধ করেছেন তা তো কেজরিওয়ালের থেকে 10 গুণ। কেজরিওয়াল তো শুধু আবগারিতে মেরেছে, আমরা গরু, কয়লা, বালি, পাথর, শিক্ষা, চাকরি, সোনা, লটারি, মাটি, আমফানের ট্রিপল, রেশনের চাল সব কিছু আমরা লুটেছি। ফলে এবার যদি আমাদের একদম হেড অফিসে টান পড়ে, সেই নিয়ে ভাবনায় চিন্তিত। এবং শেষ পর্যন্ত বেশিকে খুব বেশি বাইরে দেখা যাচ্ছে না, একটু ভালো করে খেয়াল করে দেখুন। তিনি এখন চিন্তায় মগ্ন যে এরপর কী হবে। নরেন্দ্র মোদী তো অ্যাবসলিউট উইন করছেন, এমনকি প্রশান্ত কিশোরের মতো লোক বলে দিচ্ছেন যে অ্যাবসলিউটলি ভালো রেজাল্ট দিল্লিতে শুধু না পশ্চিমবঙ্গের মাটিতে করবেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার এবং আমার পরিবারের ভাগ্যটা কী হবে, আমার নিজের ধারণা এ রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু সদা চিন্তাশীল এই বিষয় নিয়ে। ঠিক সেই পরিস্থিতি দাঁড়িয়ে বাংলার রাজনীতিটা কিন্তু ক্রমশ খুব জোরে বাঁক নিচ্ছে। কেন বাঁক নিচ্ছে আমি আপনাদের কাছে বলি। মাইনরিটি ভোট ক্রমশ তৃণমূল থেকে শিফট হচ্ছে। আইএসএফ তারা 8-9টা সিটে আসন দিয়েছেন, জিততে হতে পারবেন না, প্রচুর মাইনরিটি ভোট কেটে নিয়ে যাবে। ওদিকে সিপিএম টেলিফোনে নেমেছেন, মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদে দাঁড়াচ্ছেন। ফলে স্বাভাবিকভাবে মাইনরিটি ভোটের দিকে থাবা বাড়াচ্ছে সিপিএম। অধীর চৌধুরী কংগ্রেসের থাবা বাড়াচ্ছেন মাইনরিটি ভোটের দিকে। সেই মাইনরিটি ভোট যদি চলে যায়, আমার যদি অ্যাসেট চলে যায়, তা দলটাই তো এমনিতেই লায়াবিলিটি হয়ে গেছে, তাহলে আমি টানবো কী করে। এই নিয়ে বেশি ভাবছেন, চিন্তায় রয়েছেন। ওদিকে ভাইপো এখন হেলিকপ্টারে করে করে বিভিন্ন জায়গায় গিয়ে সেই জার্মান হ্যাঙ্গারের সিস্টেমের মধ্যে দাঁড়িয়ে ছোট ছোট সভা করে করে চলে আসছে। এই যখন পরিস্থিতি, তখন বাংলার রাজনীতিতে খুব স্পিডে দৌড়চ্ছেন কিন্তু শুভেন্দু অধিকারী। আমি কেন আপনাকে বললাম, শুধু ন্যারেট করার জন্য না, আমি একটু নথি পেশ করবো আপনাদের কাছে। আমি হিসেব করছিলাম শুভেন্দু অধিকারী গত 9 দিনে কটা জেলা কভার করেছেন। গত 9 দিনে 15 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত হিসেব করে দেখছিলাম শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর, হুগলি, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ কলকাতা, হাওড়া, এক টানে 9 দিনে 9টা সভা করেছেন। মানে 9টা সভা এবং মিছিল করেছেন। যে সময় দাঁড়িয়ে বিজেপির বঙ্গ নেতৃত্ব দিল্লিতে গিয়ে প্রার্থী বাছাইয়ে ব্যস্ত, সেই সময় কিন্তু তিনি মাটি আগলে পড়ে এই লড়াইটা করছেন। একটু তারিখগুলো বলি। যেমন 15ই মার্চ কাঁথিতে দীর্ঘ একটা লম্বা মিছিল করলেন। 16ই মার্চ চাঁপদানিতে সভা করলেন। আর 19শে মার্চ বারাসাতে ঐতিহাসিক সভা করলেন, সেখান থেকে বারুইপুর চলে গেলেন, সেখানে বারুইপুর একটা সভা করলেন। 20শে মার্চ করিমপুর কৃষ্ণনগরের মানে নদিয়ার মধ্যে, সেখানে মুর্শিদাবাদের অঞ্চল যদিও এটা, কিন্তু বেসিক্যালি নদিয়া জেলা, সেই করিমপুরে সভা করলেন। সেখান থেকে কৃষ্ণনগরে ইনি আনুষ্ঠানিক উদ্বোধনে চলে গেলেন। 21শে মার্চ পুরুলিয়াতে গিয়ে সাংগঠনিক কর্মী সভা করলেন। 21শে মার্চ একই দিনে বাঁকুড়ায় চলে গেলেন, রাত্রিবেলা গিয়ে পদযাত্রা করলেন। 22শে মার্চ বালাগড়ে একটা বড় সভা করলেন। সেখান থেকে রাত্রে চলে এলেন মেটিয়াবুরুজ, যে মেটিয়াবুরুজে যে কখনো বিজেপি মিছিল করতে সাহস শক্তি করেনি। কয়েক হাজার মানুষকে নিয়ে পথ হাঁটলেন মেটিয়াবুরুজে, গার্ডেন রিচে ভেঙে পড়া বিল্ডিং নিয়ে। ঐতিহাসিক মিছিল হলো, মেটিয়াবুরুজ দেখলো গত পরশুদিন কলকাতায়। তারপর 23শে মার্চ গতকাল জগৎবল্লভপুরের সভা, এবং আজকে যখন এই প্রতিবেদন পেশ করছিস তখন উদয়নারায়ণপুরের সভা। একজন মানুষ 9 দিনে যদি বা 10 দিনে যদি 9টা জেলা কভার করে, সম্ভবত আরও একটা জেলা বারুইপুর, দক্ষিণ 24 আমি বাদ দিয়ে গেছিলাম, প্রায় 10টা জেলা 10 দিনে কভার করে, সে মানুষটা কী অপরিসীম পরিশ্রম করছেন বলুন তো। আমি আজকে এই জায়গাটা বলছি কেন, অনেকে বিশ্বাস করেন না, অনেকে হয়তো বলে যে আপনারা শুভেন্দু অধিকারীকে নিয়ে এত কথা বলেন কেন। তার কারণটা হচ্ছে বাংলায় পরিবর্তনের চাকাটা, যে স্টিয়ারিংটা, সেই চাকাটা ঘোরানোর জন্য একটা লিডারশিপ দরকার হয়, যাকে মানুষ ভালোবাসে, মানুষ টানে, মানুষ যার কথায় উদ্বেলিত হয়, যাকে মানুষ বিশ্বাস করে। অনেক বামপন্থী সমর্থক দেখেছি শুভেন্দুর প্রতি অ্যালার্জি আছে, থাকা স্বাভাবিক। কেন, বামপন্থীদের সঙ্গে তো শুভেন্দুর লড়াইতে আজকের নয়, দীর্ঘদিনের। সেই মানুষটা তৃণমূল থেকে এসছেন, তৃণমূলের ঘরানাটা চেনেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্যাটার্ন অফ পলিটিক্সটা চেনেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্যাটার্ন অফ পলিটিক্সটা চেনেন। তৃণমূলের যে প্যাটার্ন অফ পলিটিক্স, সেটাকে কাউন্টার করার জন্য যে ধরনের থেরাপি দরকার, সেই থেরাপিটা কিন্তু শুভেন্দু প্রয়োগ করেন যখন সময় আসে, প্রয়োজন হয়। এবং সেইভাবেই কখনো কোর্টে, কখনো আদালতে, কখনো টুইট করে, কখনো সোশ্যাল মিডিয়া, আবার কখনো মিডিয়ায়, এবং প্রতিনিয়ত সংবাদ মাধ্যমকে ফেস করে। থটস থাকে তার কথার মধ্যে, ঝাঁজ থাকে তার কথার মধ্যে, যুক্তি থাকে, তথ্য থাকে, এবং যেহেতু প্রশাসনের মতো প্রচুর বর্তমান পুলিশ অফিসার, আইএস অফিসার তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখেন, ফলে যারা এখন পরিবর্তনটা চাইছেন প্রশাসনের মধ্যে, তারা তো শুভেন্দু অধিকারীকে ফিডব্যাকটাও দিচ্ছে না। তার মধ্যে একটা মানুষ যখন 10 দিনে 10টা জেলা দৌড়ে বেড়ান এবং হাজার হাজার মানুষকে, কাতারে কাতারে মানুষকে টেনে নিয়ে চলে আসেন, রাত পর্যন্ত সভা হচ্ছে, কাতারে কাতারে মানুষ আসছেন, এটা তো একটা পরিবর্তনের সূচক। আমার মনে পড়ে 2009, 10, 11 যখন মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাম থেকে গ্রামাঞ্চলে ছুটছেন, দৌড়চ্ছেন, তখন অ্যাবসলিউট সিপিএম রুল, বুদ্ধদেববাবু
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, সেই সময় মুখ্যমন্ত্রী থাকাকালীনও যে সময় মমতা বন্দ্যোপাধ্যায় দৌড়চ্ছেন, মানুষ তার সঙ্গে দৌড়চ্ছে, মানুষ তার সঙ্গে দৌড়চ্ছে, মানুষ তার সঙ্গে দৌড়চ্ছে। ফলে আলটিমেটলি শেষ পর্যন্ত 2011 একটা পরিবর্তন কিন্তু বাংলা দেখেছিল। আমার কোনো একটা জায়গায় বারবার মনে হচ্ছে, জানি না শেষ পর্যন্ত কী হবে, জানি না সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব কী সিদ্ধান্ত নেবেন, কিন্তু এই লড়াইটা শুভেন্দু অধিকারী কাঁধে চড়েই কিন্তু বাংলা লড়ছে এবং অবশ্যই বঙ্গ বিজেপি লড়ছে। কেউ স্বীকার করুন না করুন, নেতৃত্বই লিডারশিপ ইজ লিডারশিপ। সেই লিডারশিপে কাঁধে ভর করে একটা মানুষ যখন 10টা জেলার মানুষকে উদ্বুদ্ধ করেন, ইলেকশন এখন অনেকটা দেরি, 19 এপ্রিল ইলেকশন আছে, তারপর 1 জুন লাস্ট ফেজে 7ম ইলেকশন। ভাবতে পারছেন একটা মানুষ দিনে 2টো করে সভা করছেন, কখনো দ্বিতীয় মিছিল পর্যন্ত করছেন, যেখানে যাচ্ছেন মানুষকে মোটিভেট করছেন, তথ্য দিচ্ছেন, বলছেন যে আমরা ক্ষমতায় এলে আপনি 450 টাকায় গ্যাস পাবেন, যেভাবে রাজস্থানে বিজেপি সরকার দিচ্ছে, আমরা ক্ষমতায় এলে আপনি 500 টাকা 1000 টাকা মহিলারা কেন পাবেন, আমরা 3000 টাকা দেবো, আমরা ক্ষমতায় এলে আয়ুষ্মান ভারত চালু করবো, আমরা ক্ষমতায় এলে প্রত্যেকটা ঘরে একটা মানুষের চাকরির প্রতিশ্রুতি রাখছি। এই প্রতিশ্রুতিগুলো জয় শ্রীরাম স্লোগানের সঙ্গে মিলিয়ে মিশিয়ে দিচ্ছেন। সেটাই বাংলার প্রয়োজন। অনেকে বোঝেন না, অনেকে বুঝেও বোঝেন না, অনেকে ভাবেন ধর্মীয় ভাবাবেগকে নিয়ে শুধু রাজনীতিটা করলেই হবে না, তার সঙ্গে ডেভেলপমেন্টাল পলিটিক্সটা, নরেন্দ্র মোদীর যেটা একটা ইউএসপি আছে, সেই ডেভেলপমেন্টাল পলিটিক্সটাকে কিন্তু সংযুক্ত করে দিচ্ছেন বাংলার মাটিতে, যেটা এই মুহূর্তে ভীষণ ভীষণ প্রয়োজন। তার অন্তত 100 মাইলের কাছে আমি কোনো বিরোধী নেতৃত্ব দেখছি না। আপনারা হয়তো বলতে পারেন আপনি বিজেপিকে সমর্থন করেন বলে বলছেন না, নো। আপনি বলুন তো সিপিএমের কোন নেতা 10,000 মানুষকে একসঙ্গে একটা মিটিংয়ে টেনে নিয়ে আসতে পারেন? 1000 লোক খুব বেশি হলে, আমি দেখেছি তো যারা সভা টভা করছেন, 1000 লোক, 1200 লোক, 1500, 2000 লোক, তার তো বেশি নয়। শুভেন্দু যে কোনো বিকেলে মিটিং করছেন যে কোনো জায়গায়, মিনিমাম 15 থেকে 20,000 মানুষ চলে আসছে। কোথা থেকে আসছে, কীভাবে আসছে কেউ জানে না। শুভেন্দু অধিকারীর নামটা চুম্বকের মতো টানছেন, এবং এই টানটা যদি আগামী 2 মাস বাংলার মানুষ দেখতে পায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের শিওরে কিন্তু শনি। তার কারণ তিনিও বুঝতে পারছেন এই রাজত্ব শেষ পর্যন্ত হারাতে হবে। আমার ভাইপো হয়তো শেষ পর্যন্ত তিহারে যাবে, আমাকেও হয়তো পার্থদার পাশে প্রেসিডেন্সি জেলে থাকতে হবে। সবটাই অলিক স্বপ্ন, আবার সবটাই বাস্তব হতে পারে। কী হবে সেদিকে নজর থাকবে। কিন্তু এই মুহূর্তে চলুন বাংলা বার্তায় আমরা দেখি শুভেন্দু অধিকারী সেই বক্তৃতার কিছুটা ঝলক, যেখানে ঝাঁজ আছে, যেখানে তেজ আছে, যেখানে প্রতিশ্রুতি আছে, যেখানে প্রতিজ্ঞা আছে, যেখানকে মানুষকে মোটিভেট করে নিয়ে যাওয়ার দরকার আছে, যেটা এই মুহূর্তে বাংলা পরিবর্তনের সারথি হতে গেলে, পরিবর্তনটা চাইতে গেলে, যেটা বাংলার প্রত্যেকটা মানুষের একটা চাহিদা, সেটাকে ফুলফিল করছেন এই মানুষটা। সে মানুষটার কথা দিয়ে শেষ করি আজকে বাংলা বার্তা। পিসিকে দেওয়ার ইচ্ছা আছে নাকি? বালি কয়লা মনে নেই, চাকরি চুরি মনে নেই, ভুলে গেছেন? পার্থ জেলে ভুলে গেছেন নাকি? অপার কথা ভুলে গেলেন নাকি? আবার চন্দ্রনাথের বাড়ি থেকে বেরিয়েছে, কেউ বলছে 51 লাখ, কেউ বলছে 1 কোটি, কেউ বলছে অপার থেকেও বেশি, বলছে অপার থেকেও বেশি গোনা চলছে। তাই আপনাদেরকে নরেন্দ্র মোদীকে জেতাতে হবে। কে কে চান গাজা ভূখণ্ড হয়ে যাক? নাইট পার্টি চলছিল ইসরায়েলে, উৎসব চলছে, খাওয়া দাওয়া চলছে, গান বাজনা চলছে। ভোরবেলা সূর্য ওঠার আগে গাজা ভূখণ্ড থেকে জঙ্গিরা সীমান্ত পেরিয়ে ঢুকলো, একেবারে ঠপ গুলি করে 1000-এর বেশি ইসরায়েলকে মেরে দিয়ে তারা বেরিয়ে চলে গেল। 1000-এর বেশি। কে কে চান কাশ্মীরটা অশান্ত হোক? কে কে চান অরুণাচলে চীন ঢুকে পড়ুক? চান না তো? তাহলে নরেন্দ্র মোদী তো কে দাঁড়াচ্ছে দেখার দরকার নেই। মেশিনে পদ্ম উপরে মোদী, মাঝখানে কিছু দেখার দরকার নেই। মেশিনে পদ্ম উপরে মোদী, মোদী 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 মোদী। মোদীজিকে জিতাতে হবে। শ্রীরামপুর দেবেন না কেন? শ্রীরামপুরের এমপি কি করেছে? শ্রীরামপুরের এমপি কি করেছে? যেগুলো করে ভাল লাগে, এটা এমপি ভালো লাগে। প্রথম তিনি 14 সালে এসে ভারতবর্ষে স্বচ্ছ ভারত অভিযান শুরু করেছিলেন। বললেন মায়েদের, দিদিদের, বোনেদের, বিশেষ করে নারী শক্তি, এদের জন্য শৌচালয় আগে বানাতে হবে। নাম দিলেন ইজ্জত ঘর। দেশে 14 কোটি শৌচালয় নির্মিত হলো, পশ্চিমবঙ্গে 72 লক্ষ। যদিও আপনারা এখানে পাননি কেউ, 12,000 টাকা করে এসেছিল। তৃণমূল তো পায়খানাও খেয়ে ফেলে, অর্থাৎ তৃণমূল এখানে সব ঝেড়ে দিয়েছে। তারপরে নরেন্দ্র মোদী আনলেন কি উজালা 1, উজালা 2 গ্যাস। সেই গ্যাসে কানেকশন ফ্রি, স্টোভ ফ্রি, প্রথম 1 বছর একটা করে সিলিন্ডার ফ্রি। তিনি ভারতবর্ষে এখনো অবধি 10 কোটির বেশি মহিলার হাতে উজালার কানেকশন দিয়েছেন। উজালার গ্যাসের দাম কত এখন? 500 টাকা। নারী দিবস ছিল 8ই মার্চ, ওই দিন দিদি বোনেদের জন্য আরো 100 টাকা করে কমিয়েছেন।
আর উজালার বাইরে জেনারেল গ্যাস 913 টাকা ছিল, ওটা 813 টাকা হয়েছে। আগে 1100 ছিল, সেখান থেকে 200 টাকা ভারত সরকার তাতে ট্যাক্স ছাড় দিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে এই 10 কোটির মধ্যে উজালা 1, 2 এরা চিৎকার করে কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্রের বঞ্চনা। 72 লক্ষ শৌচালয়ের পরে 1 কোটি 30 লক্ষ 10 কোটির মধ্যে পশ্চিমবঙ্গের নারী শক্তি উজালা 1 এবং উজালা 2 পেয়েছেন। আর এবারে যে 75 লক্ষ দিয়েছিলেন নরেন্দ্র মোদী দেশকে, পশ্চিমবঙ্গে একটাও হয়নি। কেন? মমতা ব্যানার্জি ডিএমদের বলেছেন যাতে একটাও রেকমেন্ডেশন না করে। আপনারা উজালার 3 কেউ সুযোগ পাননি মমতা ব্যানার্জির নিকৃষ্ট রাজনীতির জন্য। নরেন্দ্র মোদীজি পিএম কিষাণ সম্মান নিধি দিয়েছেন। ক্ষুদ্র মাঝারি কৃষকরা বছরে 3 বার 2000, 2000, 2000, 6000 টাকা করে পাচ্ছে। দেশে মোট 13 কোটি কৃষক পিএম কিষাণ সম্মান নিধি যোজনার সুযোগ পাচ্ছে। हर घर नल से जल, प्रति बाड़ीते पानीय जल আপনারা পেয়েছেন। সব বাড়িতে এসেছে, ট্যাপ আসেনি, খেয়ে ফেলেছে লম্বা মন্ত্রী। লম্বা মন্ত্রী খেয়ে ফেলেছে অভয় দাসের বন্ধু। বুঝতে পারছেন তো? ইশারা কা তো সমঝদার কা তো ইশারাই কাফি হয়, তাই তো? ফেরুল গুলো কিনেছে, মল্লিক বাজারে গেলে 240 টাকায় পাওয়া যায়। 550 টাকা করে ফেরুল কিনেছে। জল জীবন মিশনের কোটি কোটি টাকা লুট করে নিয়েছে এরা, রাখতে কোথাও পারবেন না। নরেন্দ্র মোদী বলেছিলেন আরামবাগে দাঁড়িয়ে, যেখানেই রাখো না কেন টাকা আমি বের করব, গর্তের ভিতরে থাকলেও বের করব। আমার নাম নরেন্দ্র মোদী, না খাউঙ্গা না খানে দুঙ্গা। রেশন পাচ্ছেন তো? 82 কোটি লোককে নরেন্দ্র মোদীজি ভারত সরকার মাথা পিছু 5 কেজি করে চাল অথবা গম দিচ্ছেন। এই রাজ্যে 6.5 কোটি লোক অন্তর্ভুক্ত। কি চাল পাচ্ছেন? ভারত সরকার পাঠাচ্ছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার সাদা চাল, পোকা নেই, কাকড় নেই, পরিষ্কার চাল। আপনাকে দেওয়া হচ্ছে পোকা চাল। এই চালগুলো জ্যোতিপ্রিয় মল্লিক, মমতার আলালের দুলাল, মমতার নিজের ভাই, তৃণমূলের সম্পদ, সঙ্গে বাকিবুর রহমান বাংলাদেশে পাচার করছে। শাহজাহান পাচার করছিল সাতক্ষীরাতে। সব জায়গায় বাইরে খোলা মার্কেট নয়, বাজারে চলে যাচ্ছে। কোন জায়গায় আটা দেওয়া হয় না। সুন্দর গম দিচ্ছে ভারত সরকার এফসিআই তে সব রাজ্যে। আপনারা ফ্লাওয়ার মিলে নিয়ে গিয়ে ভাঙিয়ে নেন। অনেকের বাড়িতেও ঘানি আছে, ভাঙিয়ে নেয়। আপনারা ভালো আটা, সেই আটাতে আপনারা খাদ্যদ্রব্য তৈরি করতে পারেন। এই রাজ্যে গম দেওয়া হয় না। ওই ভালো গমটা খোলা বাজারে পাচার করে চোর তৃণমূল। জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে জ্যোতিপ্রিয় 75 টাকা পাঠায় কালীঘাটে, 25 টাকা নিজে রাখে, 75-25 ভাগে আপনাদের ভালো গম চলে যায় আটার মিলে, আটা ফ্লাওয়ার মিলে। সেখানে পচা গমগুলোকে পেশাই করা হয়। আপনাকে যে আটার প্যাকেট দেয়, সেই প্যাকেটটা খুলে আপনি দেখবেন আপনি রুটি বা অন্য জিনিসপত্র তৈরি করতে পারেন না। হ্যাঁ কি না? গবাদি পশুকে দিলে খায় না। এত খারাপ আটা আপনারা পান। দিল্লি থেকে আসে, মাঝখান থেকে লুট করে, আর একটা বস্তায় আপনাদেরকে চাল দেয়, একটা বস্তায় আটা দেয়। সেখানে ছোট ছোট করে ইংরেজিতে লিখে প্রধানমন্ত্রীর পিএম এর মন্ত্রীর এম, অন্ন সুরক্ষা যোজনার এ, ছোট ছোট করে ইংরেজিতে, যাতে কেউ বুঝতে না পারে। উপরে একটা বড় হাঁড়ি থাকে, হাঁড়ি চিহ্নে ভোট দিন, মমতা ব্যানার্জির চিহ্ন। সেই হাঁড়ির নিচে লেখা আছে খাদ্য সাথী, স্টিকার পিসির ঢপের চপ। আমি বিরোধী দলনেতা হওয়ার পরে প্রথমে প্রধানমন্ত্রী আবাস যোজনা লিখিয়েছি কান মূলে। আগে লিখছিল বাংলা আবাস যোজনা। ছবি পাঠাবেন, ওই ভিডিওকে দিয়েই পোছাবো। আর পায়খানার গায়ে লেখা আছে মিশন নির্মল বাংলা, MNB। ওইটা ভোটের পরে মমতা ব্যানার্জির লোকদের দিয়ে পুছাবো। ভোটের পরে পুছিয়ে লিখবো স্বচ্ছ ভারত অভিযান। এই ধাপ্পাবাজ তৃণমূল, একে উপড়ে ফেলতে হবে লোকসভা ভোটে। বাকি তো বিধানসভা 1.5 বছর অপেক্ষা করতে হবে না। বিশ্বাস করেন তো আমাকে? যা বলি তাই করি তো? কেষ্টমন্ডল আছে নাকি বাজারে? আছে? কি বলতো ভোট হলে? এরা দেখাতো চ্যানেলগুলো দেখাতো চড়াম চড়াম, গুড় বাতাসা, উন্নয়ন দাঁড়িয়ে আছে। এখন কেষ্ট সকন্যা তিহারে গড়াগড়ি হয়ে গেছে। এই লড়াই আমাদের জিততে হবে। গোটা রাজ্যে ডিআর লটারি
বলতাম না আপনাদের ভাইপো লটারি লিস্ট বেরিয়েছে, লিস্ট বেরিয়েছে 500 500 500। আমার কথা মিলছে তো? তখন তো প্রমাণ ছিল না, বুঝে এ বলতে হয় বলে যাচ্ছে, ফাঁকা আওয়াজ দিচ্ছে। এখন কি হলো? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 542 কোটি সর্বনাশ করে দিচ্ছে। আজ এজেন্টদের প্রতি আমার দুর্বলতা আছে, কি করবি, বেকার, কাজ নেই, টুল টেবিল নিয়ে বসে গেছে তারা। তাদের কোনো দোষ নেই। আমাকে এজেন্টরা বলে, দাদা সোল্ড টিকিট মানে বিক্রি করা টিকিটে লটারি লাগে না, আনসোল্ড টিকিট যেগুলো বিক্রি হয় না তাতেই লটারি লাগে। এমন খেলা আর কতদিন এটা নিয়ে বসবো? লোক গালাগালি করছে। কে কে লটারি পেয়েছেন? তৃণমূলের এমএলএ রাজেন্দ্র সিং নলহাটি, তার ভাই পাপ্পু সিং পেয়েছেন 1 কোটি টাকা। কে কে পেয়েছেন? কেষ্টমন্ডল 1 কোটি, কন্যা সুকন্যা 1 কোটি। আর কে পেয়েছেন? জোড়াসাঁকোর তৃণমূলের এমএলএ বিবেক গুপ্তার বউ 1 কোটি টাকা। আর নাম বলবো নাকি? কাঁচা খুলে যাবে এদের। এই চোরেরা আপনাদের শোষণ করছে। মাধ্যমিকে 2 লাখ ছেলে মেয়ে পরীক্ষা দিতে যায়নি, 4 লক্ষ উচ্চ মাধ্যমিকে যায়নি। কি দিয়েছে জানেন পিসিমণি? 13 বছরে পিসিমণি 21,000 নতুন মদের দোকান দিয়েছেন। 21,000 মদের দোকান দিয়েছেন পিসি আপনাদেরকে। সিপিএম রেখে গেছিল 1 কোটি বেকার, পিসি করেছে 2 কোটি বেকার। সিপিএম রেখেছিল 5 লাখ পরিযায়ী শ্রমিক, মাইগ্রেন্ট লেবার, পিসি করেছেন 50 লক্ষ পরিযায়ী শ্রমিক। সিপিএম ঋণ রেখে দিয়ে গেছিল 1,98,000 কোটি, পিসি ঋণ করেছেন 6,93,000 কোটি। এই রাজ্যে একটা শিশু যদি আজকে ভূমিষ্ঠ হয়, মাথায় 34,000 টাকা ঋণ নিয়ে জন্মগ্রহণ করছে। কে কে ভোট দিতে পারেননি? কে কে ভোট দিতে পারেননি? হাত তুলুন। পশ্চিম বাংলায় গ্রামে থাকা 1 কোটি লোককে এই মমতা ব্যানার্জি আর তার গুন্ডা বাহিনী, শাহজাহানদের মতো গুন্ডারা ভোট দিতে দেয়নি। মার্জিন শুনবেন নাকি? শাহজাহান জেলা পরিষদে দাঁড়িয়েছে সন্দেশখালী, দাঁড়ানা জেল থেকে এবারে লোকসভায় দাঁড়া, কত ভোট পাস প্রমাণ হয়ে যাবে। কত ভোটে জিতেছে শুনবেন? 64,000 ভোটে। শাহজাহান 65,200, বিরোধী প্রার্থী 1200। ভাবতে পারেন, ভাবতে পারেন এই ফলতার জাহাঙ্গীর 58,000 ভোটে যেতে। ভাবতে পারেন এই গুলশন করে পাশে 5 লাখ। আর একটা বড় ডাকাত। অপেক্ষা করতে থাকুন। এই জমি মাফিয়া, মাটি জমি লুট চলছে, লুট চলছে। এদের কাউকে ছাড়া হবে না, কাউকে ছাড়া হবে না। নরেন্দ্র মোদীজি সেন্ট্রাল এজেন্সির একটা কনভেনশনে দিল্লিতে গিয়ে বলেছেন, আমি একটাকেও ছাড়বো না। মাপলার গেছে জেলে, যতই করো কান্নাকাটি, মাপলার গেছে জেলে। এবার যাবে, এবার যাবে, এবার যাবে, এবার যাবে, এবার যাবে। লড়াই চলবে। মায়েরা, মায়েরা 450 টাকার গ্যাস রাজস্থানে দিচ্ছি, আমাদের আনুন। বিজেপি সরকার রাজ্যে এলে 450 টাকার গ্যাস হবে। লাডলি বহিন মধ্যপ্রদেশে 1,500 ছিল, 3,000 করে দেওয়া হয়েছে মহিলাদের। মধ্যপ্রদেশে আমরা এলেই মহিলাদেরকে আমরা 3,000 টাকা করে দেব। স্কিমের নাম থাকবে অন্নপূর্ণা যোজনা। জোট বাঁধন, তৈরি হন, চাকরি দেব, শিল্প ফেরাবো। এ রাজ্যের নেত্রী বটে শিল্প বাগান গুজরাটে। সিঙ্গুরে টাটার কারখানাকে ডিনামাইট দিয়ে তুলে উপড়ে ফেলে দিয়েছে। 2 কোটি বেকার, বেকাররা কাজ চায়। বিজেপি ঘরে ঘরে চাকরির প্রতিশ্রুতি দিয়ে আগামী দিনে বাংলায় সরকার তৈরি করবে। প্রত্যেকের ভাতা বৃদ্ধি হবে, ডাবল ইঞ্জিন হবে, বিকাশবাদ চলবে এবং গুন্ডা রাজ খতম হবে। রামনবমীর মিছিলে যারা ঢিল ছুঁড়েছিল, ডালখোলার 17 জন জেলে গেছে। শিবপুরের শামীম আহমেদ সহ 11 জন জেলে গেছে। আর বাকি আছে শ্রীরামপুরে যারা ঢিল ছুঁড়েছিল, তাদের বাকি আছে। আমরা গুন্ডামি করতে দেব না। নিজ ধর্ম নিজ প্রত্যেকে পালন করবেন। আমরা স্বামীজির শিষ্য। স্বামীজি বলে গেছেন, নিজ ধর্মের প্রতি আস্থাশীল থাকো, অপর ধর্মকেও শ্রদ্ধা করো। আমরা সেই নীতিতে ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করি।